নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে গত 11ই নভেম্বর শিয়ালদাতে পার্শ্ব শিক্ষকদের ডেপুটেশনের জন্য জমায়েত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় পুলিশ এসে তাদেরকে ঘেরাও করে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করে। যদিও বিকেলের মধ্যে বা সন্ধ্যের আগেই তাদেরকে ছেড়ে দেয়া হয়। তবুও সেই দিনের ঘটনা সম্পূর্ণটা হয়তো অনেকেই জানেন না। তো সেদিনের ঘটনা নিয়ে একজন পার্শ্ব শিক্ষিকা পমিতা বাগচি তিনি তার অভিজ্ঞতার কথা লিখেছেন, সুন্দর গুছিয়ে তিনি লিখেছেন। সেই লেখাটি এখন আপনাদেরকে আমি পড়ে শোনাবো। অনেকেই হয়তো জানেন, তবুও আমি লেখাটি পড়ার লোভ সামলাতে পারিনি, কেননা এই লেখাটি যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই সেই স্বদেশী যুগের বিপ্লবের স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন আমি লেখাটা আপনাদেরকে পড়ে শোনাই। যদিও পমিতা দেবীর অনুমতি ব্যতিরেকেই আমি এই লেখাটি পড়ে শোনাচ্ছি আপনাদের। আশা করি তিনি এতে মনঃক্ষুণ্ণ হবেন না। অভিজ্ঞতা লেখা থাক কলমে। গতকাল মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেবার যে কর্মসূচি গ্রহণ করা হয়, তাতে আমাদের শিয়ালদা পৌঁছানোর কথা ছিল সকাল 11টার মধ্যে। গতকাল থেকে প্রথম ট্রেন চালু হয় এই কোভিড আবহে। তাই আমি আমার ভাই শুভর বাইকে সকাল 9:30-এর মধ্যে সেখানে পৌঁছে যাই, কারণ শুভর অফিস সকাল 10টায়। আমি সর্বপ্রথম সেখানে পৌঁছই। প্রথমে মনোরঞ্জন দাদাকে ফোন করি। দাদা জানায় ওনারা সবাই আসছেন, রাস্তায় আছেন। তারপর বৈশাখী দিদি ও অনশনকারী টুম্পা জানায় ওরাও আসছে। চেনা মুখ একটিও নেই চারিপাশে। পুলিশে পুলিশে ছেয়ে আছে স্টেশন। প্রথমে ভেবেছিলাম হয়তো লকডাউনের পর ট্রেন আজ প্রথম চালু হওয়ায় এত পুলিশ, কিন্তু আসল ব্যাপারটা তো পরে বুঝলাম। যাই হোক, দেখলাম স্টেশনের বাঁ দিক থেকে যেখান থেকে অটো ছাড়ে সেখানে একটা বসার জায়গা, কিন্তু তার সামনেই পুলিশের গাড়ি সব দাঁড়িয়ে। ওইখানেই বসলাম। যেহেতু মুখে মাস্ক, মাথায় ক্যাপ ও চোখে সানগ্লাস ছিল, তাই পার্শ্ব শিক্ষক আন্দোলনের খুব পরিচিত মুখ হলেও আমাকে চেনা একটু শক্ত ছিল। তাই নিশ্চিন্তে বসে রইলাম। কিন্তু বেশিক্ষণ নিশ্চিন্তে বসে থাকতে পারলাম না, কারণ কানে এসে পৌঁছালো একজন পুলিশের কথা, যিনি ফোনে বলছেন 2-4 জনের জমায়েত দেখলেই অ্যারেস্ট করবেন। বুঝলাম এরা আগে থেকেই জাল বিছিয়ে রেখেছে। হঠাৎ দেখি জাহাঙ্গীর আলম স্যার আমার সামনে দিয়ে চলে গেলেন, একটু দূরে দাঁড়ালেন। বুঝলাম জমায়েত হচ্ছে, কিন্তু দূরে দূরে থাকার ইঙ্গিত যেন পুলিশ কোনোভাবেই বুঝতে না পারে। যত সময় গড়াতে থাকে চেনামুখের সংখ্যাও বাড়তে থাকে, কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে। হঠাৎ একজন স্যার এসে বললেন, দিদি কখন এসেছেন? তাকে কোনো উত্তর না দিয়ে ইশারায় বুঝিয়ে দিলাম দূরে থাকতে। চোখ পড়ল স্টেশন চত্বরে জাতীয় পতাকাটির দিকে। তীব্র হাওয়ায় ফতফত করে উঠছে। নিজের মধ্যে কেমন একটা বিপ্লবী অনুভূতি হলো। চোখটা জলে ঝাপসা হয়ে এলো। সমাজের প্রথম সারিতে থাকা শিক্ষকরা তাদের ন্যায্য দাবির জন্য একটা ডেপুটেশন জমা দেওয়ার জন্য একত্রিত হতে পারে না যে রাজ্যে, সেই রাজ্যে গণতন্ত্র শব্দটি বড়ই বেমানান। ইংরেজ শাসনের সাথে বর্তমান শাসন ব্যবস্থার একটি তীব্র মিল খুঁজে পেলাম। বিরোধী পক্ষ তো বাদই দিলাম। স্বাধীন দেশের স্বাধীন নাগরিকরা সবসময় তাদের ন্যায্য অধিকারের জন্য লড়েছে, আন্দোলন করেছে, যখন যে সরকার ক্ষমতায় থেকেছে তার বিরুদ্ধে। কিন্তু এই স্বেচ্ছাচারী সরকারের মতো কোনো সরকার গণতন্ত্রের টুকটি চিপে ধরেনি, যিনি নিজে কিনা আন্দোলনের হাত ধরেই বাংলার মসনদে বসেছেন। তাহলে কি এখন সেই আন্দোলনকেই ভয় পাচ্ছে সরকার, নাকি প্রশাসন কোথাও ধৈর্য হারাচ্ছে? এইসব ভাবছি, হঠাৎ ফোন বেজে ওঠে। ফোনের অপর প্রান্ত থেকে মনোরঞ্জন দা জানান যে মধুমিতাদি আর উনি স্টেশন চত্বরে ঢোকা মাত্রই তাদের অ্যারেস্ট করে পুলিশ। আমাকে বলেন স্টেশন থেকে একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে। আমি হাঁটতে থাকি। শিয়ালদার নর্থ গেটের অপর প্রান্তে আনসার দাদার সঙ্গে দেখা। তাকে জানাই মনোরঞ্জন দাদার কথা বলতে বলতে লক্ষ্য করি কালো জামা পরে দুজন ব্যক্তি মন দিয়ে আমাদের কথা শুনছে। একটু দূরে দূরে প্রায় গোটা 20 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে আছেন। কালো
জামা পরা ওই দুজন ব্যক্তির ইশারায় রে রে করে ধেয়ে আসে পুলিশ। জামার কলার ধরে ধরে শিক্ষকদের নিয়ে যায়। এই লজ্জা রাখবো কোথায়? যে রাজ্যে একজন উপাচার্যকে সোনার হার চুরির কেস দেওয়া হয়, যে রাজ্যে আমরা বাস করি। কল্যাণীর ঘটনায় সেই দিন এই সরকার অন্যায়ভাবে যে 3 জন শিক্ষককে গ্রেপ্তার করেছিল, তাদের দিয়ে জোরপূর্বক থানায় টয়লেট পরিষ্কার করায় প্রশাসন। ছি! একের পর এক অতীতের এইসব ঘটনা মনে ভিড় করে আসছে। চোখ কান খোলা রেখে আমি দ্রুত হেঁটে শিয়ালদা স্টেশনে যাবার উপক্রম করছি। হঠাৎ আমার সমান্তরালে হাঁটতে হাঁটতে একজন হালকা স্বরে বলে দিয়ে চলে গেল, দিদি, স্টেশনে আপনার জন্য পুলিশ ওয়েট করছে, নেমে যা, আপনি ফুটপাত দিয়ে নেমে যান। ফুটপাতের রাস্তা ধরলাম। ফোন বার করে শ্যামনগরের মৌসুমী ও নৈহাটির গঙ্গাদিকে জানালাম ওরা যেন টিকিট কাউন্টারের সামনে চলে যায়, নইলে বিপদ। টুম্পাকে স্টেশন চত্বর ছাড়তে বললাম, ফোন করছি আর দ্রুত বেগে হাঁটছি। হঠাৎ একটি বাঁকে মৌমিতা, মিঠুন, সৈকত আর সুশান্তদার সাথে দেখা। সৈকত আমাকে সামনে এগোতে না করে ফোনে রিং করছে। তুলতেই দেখি সুজিত বরণ বেরা স্যার, যিনি গত অক্টোবর মাসে অবসর গ্রহণ করেছেন, কিন্তু আবেগ থেকে, নিজের কাজের প্রতি শ্রদ্ধা থেকে গতকাল এসেছিলেন। তিনিও দিশাহারা। কিছুটা এগোনোর পর বুঝলাম পুলিশ আমাকে ট্র্যাক করেছে। তখন নিজের মগজাস্ত্রটা প্রয়োগ করলাম, ঠিক যেমন কল্যাণীতে করেছিলাম। অন্যায়ের কাছে আমি হার মানতে শিখিনি, আর আমার ছাত্রছাত্রীদেরও শেখাইনি। তাই তো আজ তারা আমার একটা শানিত অস্ত্র। 11ই নভেম্বর 2019-এ কলকাতার ফুটপাতে 32 দিনের অনশন অবস্থান চালানোর জন্য কেন আমাদের আইনের দ্বারস্থ হতে হয়েছিল, আজ নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার। তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে দলমত নির্বিশেষে সব পার্শ্ব শিক্ষক আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। বিরোধী দলে থাকাকালীন অনেক নেতা নেত্রী অনেক কিছু বলেন, কিন্তু শুধু বিরোধী নেত্রী হিসেবেই নয়, ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা করেছিলেন যে 3 বছরের মধ্যে ধাপে ধাপে আমাদের স্থায়ীকরণ করবেন। সেটা পরীক্ষার মাধ্যমেই হোক, এসএসসিতে সংরক্ষণের মাধ্যমেই হোক, বা সরকারের সদিচ্ছার মাধ্যমেই হোক। কিন্তু উল্টে দেখা গেল, ক্ষমতায় আসার পর উনি আমাদের কথা শুধু ভুলেই গেলেন না, শিক্ষকদের প্রাপ্য ন্যূনতম সম্মানটুকুও দিলেন না। টেট কোয়ালিফাই করা প্যারা টিচারদের পোকা বাছার মতো করে আলাদা করে দিচ্ছে। আসলে বাংলার এই হতভাগ্য পার্শ্ব শিক্ষক ও কিছু দুস্থ পরিবারের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ক্ষমতা নেই চাকরির জন্য অগ্রিম টাকা দিয়ে সিট বুক করার। আমরা বেতন বৃদ্ধি চাই না, চাই আমাদের প্রাপ্য বেতন। দয়া করে দুটি বিষয় এক করে ফেলবেন না। অন্য রাজ্যে এই প্রকল্পের সাথে যুক্ত টিচাররা যে বেতন পান, তাতে তারা একটি সুস্থ স্বাভাবিক জীবন ধারণ করতে পারেন। কোনো সরকার, কোনো ব্যক্তির ওপর আমার ক্ষোভ নেই। আমার অভিযোগ সিস্টেমের বিরুদ্ধে, সরকারের নীতির বিরুদ্ধে। আমার গায়ে কোনো রং নেই, আমার পদের লোভ নেই, নেই কোনো ব্যক্তির স্বার্থ। তাই 48,000 পার্শ্ব শিক্ষকদের একবার স্মরণ করিয়ে দিই। আপনারা হান্সের গল্পটি পড়েছিলেন, যেখানে একটি ছোট্ট ছেলে টিউশন থেকে শীতের রাতে বাড়ি ফেরার পথে বাঁধের গায়ে একটি ছোট্ট ফাটল দেখে বুঝে গিয়েছিল যে এই ফাটল এখনই রুখতে হবে, নইলে সমস্ত গ্রামটা ভেসে যাবে বাঁধটি ভেঙে গেলে। ঠিক তেমনই আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে, কারণ আমাদের মধ্যে একটু ফাটল ধরানোর চেষ্টা করছে যারা, তারা প্রাপ্য নয়, ভিক্ষা চাইছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে আমরা শিক্ষক, যারা নাকি বেয়াদব ছাত্রছাত্রীদের হাত ততক্ষণ পর্যন্ত ছাড়ি না যতক্ষণ না তাদের সঠিক রাস্তায় আনতে পারি। শুনলেন পার্শ্ব শিক্ষিকা প্রমিতা বাগচির হৃদয় নিংড়ানো ব্যথার কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।